চট্টগ্রামের 5 তারকা হোটেলে আমেরিকান সৈন্য, আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান C-130। আর এরকম সংবাদে দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সেই সমস্ত মানুষ যারা এই মুহূর্তে ভাবছেন তারা স্বাধীনতা পেয়েছেন, বিশ্বাস করুন তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতার জালে বন্দী হতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে যেভাবে ব্যবহার করবে, মার্কিন যুক্তরাষ্ট্র আর কিচ্ছুটি চায় না, তারা চায় বঙ্গোপসাগর দখল করতে, যা সাধারণ মানুষের মনে বাড়িয়ে তুলছে কৌতূহল। দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা। অন্তর্বর্তী সরকার পতনের ছক কষতে ব্যস্ত বিদেশি গোয়েন্দারা। কেন ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনা সদস্যদের বাংলাদেশে আসবার প্রয়োজন পড়ে গেল? চট্টগ্রামের র্যাডিসন হোটেলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা দলে বলে চেক ইন করছেন, এমন একটা ছবি। আলহামদুলিল্লাহ, ছাত্রলীগের প্রতিরোধ শুরু হয়ে গেছে, আলোচনায় ব্যাকআপ টিম। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে। যেটুকু বুঝতে পারি এই মুহূর্তে আসলেই আমার মনে হয়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে, বিশেষ করে 100 বস, যে আসলে ইউনূস সরকার এবং তার যে গ্যাং, এরা আসলে সবাই পালাতে চাচ্ছে। রাজনীতির একটা খেলা নতুন ডাইমেনশনে জমে উঠেছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা অন্য গ্রাউন্ডে চলে গেছে, নজিরবিহীন বিদেশি তৎপরতা। দর্শক, মূল খবর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ছাত্রলীগের প্রতিরোধ শুরু হয়ে গেছে, আলোচনায় ব্যাকআপ টিম। তথাপি সারা দেশের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আরো বেশি সোচ্চার হন, আরো বেশি ঐক্যবদ্ধ হন, আরো বেশি নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন। এখন আমাদের চূড়ান্ত সময়। আমাদের নেত্রী কিন্তু এরই মধ্যে স্ব জায়গা থেকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। তাই বলা চলে, এই নির্দেশনার মধ্যে প্রমাণ করে যে নৌকা কিন্তু খুব নিকটবর্তী স্থানে চলে এসেছে। নেত্রী কিন্তু খুব অল্প দিনের মধ্যেই একটি চূড়ান্ত ডাক দিবেন, যে চূড়ান্ত ডাক দেওয়ার পরে কিন্তু আমরা আর ঘরে বসে থাকতে পারবো না। আমাদের সেই যা কিছু আছে তথা লগি বৈঠা নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে এবং এই দখলবাজ ইউনূসের অপশাসন থেকে দেশকে মুক্তি দিতে হবে। দেশের মাটিকে যারা অপবিত্র করেছে, কলুষিত করেছে, তাদের হাত থেকে দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে। সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম, কিন্তু আমার থাম্বনেলে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন। সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান, তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক
বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক, তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয়। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলে নি। সেটা হচ্ছে, কোন দল বা মতকে দমিয়ে রাখা যায় না, এবং মানুষ এমন এক শক্তি, মানুষ এমন এক জীব যাদেরকে কোনোভাবেই দমন করে রাখা যায় না, এবং সেটা ফুসে ওঠে। আপনারা অতীতেও দেখেছেন যখন কোনো পক্ষের উপরে দমন পীড়ন করা হয় এবং তারা বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসে। আমরা গত 13 মাসে যেটা দেখেছি যে আওয়ামী লীগের উপরে যে পরিমাণ দমন পীড়ন, নির্যাতন, জেল, জুলুম করা হচ্ছে, এতে তারা ফুসে উঠবে, এটাই স্বাভাবিক। পরিস্থিতি কিন্তু যত দিন যায় ততই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আপনারা এর মধ্যে দেখেননি যে জামাতে ইসলাম সহ 8টি দল অলরেডি ওরা কর্মসূচি ঘোষণা করেছে তারা সরকারের বিরুদ্ধে। তাদের ওই যে 4টা দাবি, পিআর এবং 14 দল সহ এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এই জুলাই সনদের মাধ্যমে ইলেকশন করা, এই দাবিগুলো নিয়ে তারা অলরেডি মাঠে নামছে। এই দাবিগুলো বিএনপি চায় না, তাহলে বিএনপির সাথে ওরা কিন্তু মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো পক্ষ মাঠে থাকছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভয়াবহ আকার ধারণ করছে। ডক্টর ইউনূসের যে সরকার, সবাই বলছে যে এই সরকারটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার। তাহলে এই দুর্বল সরকারটি কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, কিভাবে বাংলাদেশকে রক্ষা করবে, এবং খুব ভয়াবহ একটা পরিস্থিতি সামনে আমরা লক্ষ্য করছি। আমার কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনূস কোনোভাবেই নির্বাচনটা দিতে পারবে না, কারণ নির্বাচনটা বানচাল করার জন্য কয়েকটা পক্ষ অলরেডি মাঠে নেমে গেছে এবং তারা খুব ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি করবে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যে ইউনূস এমন ভাবে পালানো চিন্তা করবে যে ভাই আমি আর পারছি না, আমাকে ছাড়ো, আমি যাই, আমি ভাগে। হ্যাঁ, পরিস্থিতি সেটা হবে এবং তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, তারা প্রথম থেকে পুলিশকে এমন ভাবে অকেজো করে রেখেছে, পুলিশও সেখানে ভালো কোনো ভূমিকা রাখতে পারছে না। কাউকে ধরতে গেলে পুলিশকে উল্টা পিটায়, তো সেখানে পুলিশ কি করবে? তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার পরিজন আছে, তারাও সেখানে নিজেদের আত্মরক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। অর্থাৎ তারা যে ফরওয়ার্ডে খেলবে, পুলিশ সেটা পারছে না। পুলিশের হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের মনোবল এখন আর নাই। তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা, বা বিরোধী পক্ষ বিশেষ করে আওয়ামী লীগকে দমন করবার জন্য যে মবের সংস্কৃতি চালু হয়েছে, এই মব আবার কিন্তু পুলিশকে গিলে খেয়েছে। পুলিশকে গিলি খেয়েছে মানে কি? পুলিশ ওই মবের ভয়ে আছে যে কখন এসে আবার আমাকে ফ্যাসিবাদের দোষারোপ বলে পিটুনি দেয়। তো সব মিলিয়ে আমাদের দেশটা তো একটা মগের মুল্লুক হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের আসলে কোনো পরিচালক নেই, আমাদের কোনো শাসক নেই, আমরা এক অসহায় জাতিতে পরিণত হয়ে গেছি। দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা। অন্তর্বর্তী সরকার পতনের ছক কষতে ব্যস্ত বিদেশি গোয়েন্দারা, আর সেই লক্ষ্য বাস্তবায়নে ঢাকায় আসেন বিদেশি গোয়েন্দা সংস্থার এক গুপ্তচর। বিমানবন্দর থেকে তাকে আনতে যান পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিমকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।